হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন একটেকের পক্ষ থেকে কোষ এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা নিউক্লিয়াস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে নিউক্লিয়াস, যেটাকে কোষের মস্তিষ্ক বলা হয় বা কোষের প্রাণকেন্দ্র বলা হয়, ঠিক আছে, বা কেন্দ্রিকা বলা হয়। আসো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তাই তো? এটা একটা সজীব। নিউক্লিয়াস কোথায় থাকবে? প্রতিটি সজীব কোষে, তাই না? প্রতিটি জীবিত কোষে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস প্রতিটি সজীব কোষে থাকবে। হ্যাঁ, নিউক্লিয়াস কাকে বলে জানো? নিউক্লিয়াস হচ্ছে প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই নিউক্লিয়াস। তোমাকে কি বলেছে? প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকবে। কি দ্বারা আবরণ থাকবে? দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকবে। ঠিক আছে, এই প্রতিটি স্তর আবার কি দুই লেয়ার। হ্যাঁ, এই স্তরটা কেমন হবে? যেরকম দুইটা লেয়ার থাকবে। এটা কেমন হবে? যেরকম দুইটা লেয়ার হবে। ঠিক আছে, দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত এবং কি করে? প্রোটোপ্লাজমিক রস ধারণ করে এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে। ঠিক আছে, ক্রোমাটিন জালিকা এবং কি ভাই, যে প্রোটোপ্লাজমিক রস ধারণ করে, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কাকে বলে ভাই? নিউক্লিয়াস হচ্ছে প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট, এই যে দুইটা স্তর, দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী ধারা, মানে কি প্রত্যেকটা স্তরে কি দুইটা করে আবরণ থাকবে, দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী ধারা বেষ্টিত প্রোটোপ্লাজমিক কি রস, এই যে এগুলো হচ্ছে প্রোটোপ্লাজমিক রস, এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে। এই যে তন্তুগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, এইগুলো ধারণ করে, তাকে নিউক্লিয়াস বলা হয়। আশা করি তোমরা নিউক্লিয়াসের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আমি এবার লিখে দিই। হ্যাঁ, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাই আমাদের আজকের ক্লাসের টপিক। আমরা একটু পরে খুব সুন্দর করে চিত্র আঁকাবো। দেখো, প্রকৃত কোষে যে অঙ্গাণু প্রকৃত কোষে যে অঙ্গাণু প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায়, দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায়, ডবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে। প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাকেই নিউক্লিয়াস বলে। ঠিক আছে, নিউক্লিয়াস তাহলে কাকে বলে খেয়াল করে দেখো, প্রকৃত কোষে। ঠিক আছে, এই প্রকৃত কোষের নিউক্লিয়াসটাই ভাই সুগঠিত হবে। ঠিক আছে, আর অপ্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত হবে না। ঠিক আছে, এই প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডবল আবরণী বেষ্টিত অবস্থায়
প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই নিউক্লিয়াস ধারণ করে, তাকে নিউক্লিয়াস বলা হয়। আশা করি নিউক্লিয়াসের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, নিউক্লিয়াস বলে। ঠিক আছে, পরে আমরা চিত্র আঁকাইলে সংজ্ঞাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝিও, এই নিউক্লিয়াসের আবিষ্কার করেছে জানো কে? রবার্ট ব্রাউন। বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড পত্রকোষে আবিষ্কার করেন 1831 খ্রিস্টাব্দে। নিউক্লিয়াস আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী রবার্ট ব্রাউন। অর্কিড বা রাসনার পত্রকোষে আবিষ্কার করেছে 1831 সালে। ঠিক আছে, এর নামকরণ হয়েছে ভাই ল্যাটিন নাক্স, যার অর্থ হচ্ছে নাট থেকে। বুঝছো, নিউক্লিয়াসের নামকরণ হয়েছে কোন জায়গা থেকে? ল্যাটিন নাক্স থেকে। এই নাক্স অর্থ হচ্ছে নাট। এবং নিউক্লিয়াসের কিছু অন্য নাম আছে। নামগুলো কি কি? কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের প্রাণকেন্দ্র বলা হয়, বা কোষের কেন্দ্রিকা বলা হয়। নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রে থাকে। হ্যাঁ, প্রকৃত কোষে। দেখো, সংখ্যা সাধারণত প্রতিটি কোষে একটাই থাকে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমি লিখে দেই, পরে এদের কিছু কি আছে, বিস্তৃতি আছে। কিছু কোষে নিউক্লিয়াস থাকবে, আবার কিছু কোষে নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, আমি সবকিছু লিখে দিব। হ্যাঁ, তাহলে দেখো, আবিষ্কারক, নিউক্লিয়াসের আবিষ্কারক কে ভাই? আবিষ্কারক, আবিষ্কার করেছে কে? আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড বা রাসনার কোষে, তাই তো? আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন অর্কিড পত্রকোষে। রবার্ট ব্রাউন, বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড বা রাসনার পত্রকোষে। অর্কিড বা রাসনা, অর্কিডের পত্রকোষে আবিষ্কার করেন 1831 সালে। পত্রকোষে, অর্কিড পত্রকোষে আবিষ্কার করেন, অর্কিড পত্রকোষে আবিষ্কার করেন 1831 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড পত্রকোষে আবিষ্কার করেছেন 1831 সালে বা খ্রিস্টাব্দে। ঠিক আছে, নামকরণ হয়েছে কোন জায়গা থেকে ভাই? 31 সাল লিখে দিই। নামকরণ হয়েছে ল্যাটিন নাক্স থেকে, যার অর্থ হচ্ছে নাট। বুঝিও, নামকরণ হয়েছে ল্যাটিন নাক্স থেকে। নামকরণ, নামকরণ ল্যাটিন নাক্স থেকে। ল্যাটিন নাক্স, যার অর্থ কি? অর্থ নাট। এই ল্যাটিন নাক্স থেকে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। নাক্স থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। ঠিক আছে ভাই, ল্যাটিন নাক্স থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। এটার অন্য নাম কি কি? হ্যাঁ, নামগুলো মনে রাখতে হবে। নিউক্লিয়াসকে কি কি নামে ডাকা হয়, নিউক্লিয়াস ছাড়াও আর কি কি নামে ডাকা হয়?
অন্য নাম কোষের প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকাও বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়াসের নাম তাহলে কি কি অন্য নামগুলো? কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা। ঠিক আছে, সংখ্যা হচ্ছে সাধারণত প্রতি কোষে একটি থাকবে। সংখ্যা কি সাধারণত প্রতি কোষে একটি থাকবে। সংখ্যা ও বিস্তৃতি, দেখো সংখ্যা ও বিস্তৃতি মানে কোথায় থাকবে এবং কোথায় থাকবে না। দেখো প্রতি কোষে কয়টা থাকে? সাধারণত প্রতি কোষে একটি নিউক্লিয়াস থাকে, তবে একাধিকও থাকতে পারে। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষের একটা নির্দিষ্ট নাম আছে, সেটাকে সিনোসাইট বলা হয়। আমি পরে লিখে দিব। হ্যাঁ, সাধারণত প্রতি কোষে নিউক্লিয়াস একটি থাকে, তবে একাধিক থাকতে পারে। যদি একাধিক থাকে তাহলে সেই কোষটাকে আমরা বলবো সিনোসাইট। সাধারণত প্রতি কোষে একটি থাকে, ঠিক আছে। দেখো বিস্তৃতি আমরা দেখি নিউক্লিয়াস থাকবে না আদি কোষে, সিপ কোষে এবং পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, এবং নিউক্লিয়াস থাকবে হচ্ছে বাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পেরোফ্লিয়া, শৈবাল, পেনিসিলিয়াম, এইগুলোতে থাকবে, বেশি থাকবে। ঠিক আছে, একাধিক থাকবে, আর এদের কোষকে আমরা বলবো সিনোসাইট। দেখো লিখে দিই, আমরা একটা ছন্দ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, ছন্দটা আমরা এই দিকে লিখি। নতুন বা আদিম সবার ওই লাল রক্ত জানি, এখান থেকে শুরু করি। নতুন বা আদিম, নতুন বা আদিম। ঠিক আছে, আদিম মানুষ আর বর্তমান, সবার রক্ত কি লাল না ভাই? হ্যাঁ, নতুন বা আদিম সবার ওই লাল রক্ত জানি, সবারই লাল রক্ত জানি, লাল রক্ত জানি। ঠিক আছে, এইগুলোতে থাকবে না, নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, কি কি পরে লিখে দিব। হ্যাঁ, পরে থাকবে কোথায়? বেশি বাচ্চার বডিতেও স্প্রে করো সাবান পানি। কি বলছে? বেশি বাচ্চার বডিতেও স্প্রে করো সাবান পানি। বেশি বাচ্চার বডিতেও স্প্রে করো সাবান পানি। বাচ্চার বডিতেও স্প্রে করো, বাচ্চার বডিতেও স্প্রে করো সাবান পানি, স্প্রে করো সাবান পানি। এই ছন্দটা থেকে আমরা এদের বিস্তৃতি জেনে ফেলবো। আসো, এখানে হবে কি? থাকে না, থাকবে। কোথায় থাকে? দেখো এই নতুন বা আদিম সবার ওই লাল রক্ত জানি, এখান থেকে আমরা জানবো নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, নতুন দিয়ে মনে রাখবো কি? নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, নতুন কি? নিউক্লিয়াস থাকে না। আদিম দিয়ে মনে রাখবো আমরা আদি কোষ, সবাই দিয়ে মনে রাখবো শিব কোষ। আদি কোষে নিউক্লিয়াস থাকবে না, সবাই দিয়ে মনে রাখবো কি? শিব কোষ। শিব কোষে নিউক্লিয়াস থাকবে না। হ্যাঁ, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথায় নিউক্লিয়াস থাকে না? লাল রক্ত দিয়ে মনে রাখবো কি? পরিণত আরবিসি, পরিণত লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল। ঠিক আছে ভাই, এইগুলোতে নিউক্লিয়াস থাকবে না।
আদিকোষ, শিবকোষ, পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকবে না। তাহলে নিউক্লিয়াস থাকে কোথায়? দেখো বেশি বেশি, হ্যাঁ এই বেশি বেশি দিয়ে মনে রাখবো কি আমরা? একাধিক। বেশি বেশি দিয়ে মনে রাখবো কি? একাধিক থাকবে, একাধিক থাকে, একাধিক থাকে, একাধিক থাকবে কোথায়? বাচ্চার দিয়ে মনে রাখবো কি আমরা? বাউসেরিয়া। বাউসেরিয়া, ঠিক আছে। বাচ্চার দিয়ে কি মনে রাখবো? বাউসেরিয়া। ঠিক আছে, বাউসেরিয়া শৈবাল, বট্রিডিয়াম শৈবাল, স্প্যারোপ্লিয়া শৈবাল, ঠিক আছে, ও পেনিসিলিয়াম সহ কতিপয় ছত্রাক। দেখো তাহলে বাউসেরিয়া শৈবাল বাচ্চা দিয়ে মনে রাখবো। বডিতে দিয়ে মনে রাখবো কি আমরা? বট্রিডিয়াম। বট্রিডিয়াম, ঠিক আছে। স্প্রে দিয়ে মনে রাখবো আমরা স্ফেরোপ্লিয়া, স্ফেরোপ্লিয়া। স্ফেরোপ্লিয়া, ঠিক আছে। স্ফেরোপ্লিয়া এটাও একটা শৈবাল, ঠিক আছে, ঠিক আছে। সাবান দিয়ে মনে রাখবো কি? শৈবাল। সাবান দিয়ে কি মনে রাখবো? শৈবাল, ঠিক আছে। পানি দিয়ে মনে রাখবো পেনিসিলিয়াম। এটা ছত্রাক, ঠিক আছে, পেনিসিলিয়াম। তাহলে নিউক্লিয়াস একাধিক থাকবে কোথায় ভাই? দেখো বাউসেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া এই শৈবালগুলোতে থাকবে এবং পেনিসিলিয়াম ছত্রাকে থাকবে, ঠিক আছে ভাই, এগুলোতে একাধিক থাকবে। হ্যাঁ, আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইট বলা হয়। একাধিক যে থাকে এই একাধিক নিউক্লিয়াস বিশিষ্টকে কি বলা হয়? একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইট বলা হয়। হ্যাঁ, দেখো লিখে দিচ্ছি, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে নিউক্লিয়াস বিশিষ্ট, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইট বলা হয়, ঠিক আছে। এই এটা সংজ্ঞাতে আসে অনেক বেশি। হ্যাঁ, সিনোসাইট কি? সিনোসাইট হচ্ছে কি ভাই? একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। হ্যাঁ, এটা ভালো করে একটু জেনে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা নিউক্লিয়াসের সংখ্যা ও বিস্তৃতি জেনে নিলাম। হ্যাঁ, আমরা এবার এদের একটু অবস্থানটা দেখি। নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াসের অবস্থান। নিউক্লিয়াস কোথায় থাকে? সাধারণত নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে ভাই। হ্যাঁ, তবে যদি কোষ গহ্বরটা বড় হয় তখন এক সাইডে থাকে। নিউক্লিয়াসের অবস্থান, দেখো নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে, আর কোষ গহ্বরটা বড় হলে নিউক্লিয়াস কোষের কিনারায় অবস্থান করে। অবস্থান, অবস্থান কি? নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে। নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে। নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে।
কোষের মাঝখানে অবস্থান করে। নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে। ঠিক আছে। আর যদি কোষ গহ্বর বড় হয়, কোষ গহ্বর বড় হইলে কোথায় থাকবে ভাই? কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটি কিনারায় অবস্থান করবে। ঠিক আছে। কোষ গহ্বর বড় হলে, সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বর বড় হয় তখন নিউক্লিয়াস কিনারায় অবস্থান করে। কোষ গহ্বরটি বড় হলে নিউক্লিয়াস কিনারায় অবস্থান করে। নিউক্লিয়াস কিনারায় অবস্থান করে। কিনারায় অবস্থান করে। ঠিক আছে। এই ছিল নিউক্লিয়াসের অবস্থান। ঠিক আছে। নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে সাধারণত, আর যদি বড় হয় কোষ গহ্বর তখন কিনারায় অবস্থান করবে। ঠিক আছে। আমরা নিউক্লিয়াসের আকার ও আয়তন দেখব। নিউক্লিয়াসের আকার ও আয়তন। নিউক্লিয়াসের আকার ও আয়তন বুঝিও। নিউক্লিয়াস গোলাকার হলে ব্যাস কত? 1 মাইক্রন। নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% আয়তন দখল করে। স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস। এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, গোলাকার হলে ব্যাস 1 মাইক্রন। গোলাকার হলে ব্যাস 1 মাইক্রন। গোলাকার হলে ব্যাস কত বাবা? গোলাকার হলে নিউক্লিয়াসের ব্যাস কত? 1 মাইক্রন। গোলাকার হলে ব্যাস কত? 1 মাইক্রন। নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% আয়তন দখল করে। 10 থেকে 15% স্থান দখল করে। নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে। হ্যাঁ, মনে রাখতে হবে এমসিকিউর জন্য। 10 থেকে 15% স্থান দখল করে। নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে এবং স্পার্ম বা শুক্রাণুর 90% নিউক্লিয়াস। ঠিক আছে। স্পার্ম বা শুক্রাণুর, হ্যাঁ, পুরুষ প্রজনন কোষ। স্পার্ম বা শুক্রাণুর 90% নিউক্লিয়াস। এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা এবার নিউক্লিয়াসের কাজ দেখব। হ্যাঁ, নিউক্লিয়াসে তো অনেকগুলোই থাকবে, উপাদান নিয়ে গঠিত হবে। এগুলো আমরা সামনে দেখব এবং প্রতিটির কাজ দেখব। আমরা সামগ্রিকভাবে এখন নিউক্লিয়াসের কাজটা একটু জেনে নেব। নিউক্লিয়াসের কাজ। ঠিক আছে। নিউক্লিয়াস কি করে? কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, ক্রোমোজোম ধারণ করে, যা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য স্থানান্তর করে। একটু বুঝিও কি বলেছে? নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে, ক্রোমোজোম বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। জানো, এই ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, আর ডিএনএ এর একটা খণ্ড হচ্ছে জিন। এই জিনগুলো জোড়ায় জোড়ায় কাজ করে, বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। এই জন্য বলা হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতর যেহেতু ক্রোমোজোমটা থাকে, এই জন্যই বলেছে তোমাকে ক্রোমোজোম ধারণ করে, যা বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। কারণ ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ তে জিন থাকে। বুঝছো? ওকে, মানে আব্বাকে বইলা দিছে সরাসরি। হ্যাঁ, বাচ্চাকে বলে নাই, সরাসরি আব্বার কথা বইলা দিছে যে ক্রোমোজোম ধারণ করে, যা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে। এরা আরএনএ ও প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে। দেখো, কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ,
কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। একটু বুঝিও, নিউক্লিয়াসের কাজগুলো মনে রাখতে হবে। কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, মানে ওকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর কি কাজ করে? আর হচ্ছে ক্রোমোজোম ধারণ করে, যা বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। ক্রোমোজোম ধারণ করে, কারণ ক্রোমোজোমের ভেতরে কি থাকে? ডিএনএ, আর ডিএনএ খণ্ডগুলোই হচ্ছে জিন। একজোড়া জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেখো, ক্রোমোজোম ধারণ করে, যা বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। যা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে বা স্থানান্তর করে। যা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে। জীবের বৈশিষ্ট্য ধারণ করে বা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছ? পরে আর কি কাজ করে? আর হচ্ছে কি, এরা আরএনএ ও প্রোটিন সংশ্লেষে ভূমিকা রাখে। ঠিক আছে, মানে তৈরি করে। এরা আরএনএ ও প্রোটিন সংশ্লেষে ভূমিকা রাখে। ঠিক আছে, আরএনএ ও প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে। সংশ্লেষ মানে তৈরি করা। প্রোটিন সংশ্লেষে ভূমিকা রাখে। ঠিক আছে ভাই, তাহলে নিউক্লিয়াস কি কাজ করে? কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, ক্রোমোজোম ধারণ করে, যা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং কি করে? আরএনএ বা প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে। এই ছিল মূলত নিউক্লিয়াসের কাজ। আমরা নিউক্লিয়াসের একটু রাসায়নিক ঘটনটা দেখবো। হ্যাঁ, নিউক্লিয়াস সাধারণত নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, কোএনজাইম, লিপিড ও পানি নিয়ে গঠিত। ঠিক আছে, কি নিয়ে গঠিত? দেখো, রাসায়নিক ঘটন। নিউক্লিয়াসের রাসায়নিক ঘটন কি নিয়ে গঠিত ভাই? নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ, আরএনএ। দেখো, এটা কি? নিউক্লিক অ্যাসিড। বুঝছো? নিউক্লিক অ্যাসিড মানে কি ভাই? ডিএনএ, আরএনএ। নিউক্লিক অ্যাসিড। পরে হচ্ছে কি? প্রোটিন, কোএনজাইম, পরে এনজাইম, লিপিড, পানি। ঠিক আছে, লিপিড প্লাস পানি, এগুলো নিয়ে গঠিত। লিপিড, পানি। ঠিক আছে, নিউক্লিয়াসের রাসায়নিক ঘটন কি আছে? ঘটনে নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ, আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ আছে। পরে প্রোটিন আছে এনজাইম, লিপিড, পানি। ঠিক আছে, এই ছিল নিউক্লিয়াসের রাসায়নিক ঘটন ভাই। আমরা এবার নিউক্লিয়াসের ভৌত ঘটনটা দেখব। হ্যাঁ, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, একটি আদর্শ নিউক্লিয়াসের ঘটন দেখবো আমরা। হ্যাঁ, তোমাদের চিত্র সহ শিখতে হবে। ঠিক আছে, মুছে দিলাম। দেখো, হ্যাঁ, আদর্শ নিউক্লিয়াসের ঘটন। বুঝছো? আদর্শ নিউক্লিয়াসের ঘটন।
একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। একটি একটি আদর্শ নিউক্লিয়াস বলতে যেন কি বোঝায় জানো কি, এই নিউক্লিয়াসটা সুগঠিত। ঠিক আছে, এখানে নিউক্লিয়াসের সকল উপাদান থাকবে। ঠিক আছে, নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়ার এনভেলপ থাকে, অর্থাৎ কি নিউক্লিয়ার ঝিল্লিটা থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি ভাই? এই যে ভেতরের তরল অংশটা থাকে নিউক্লিওলাস, ভেতরের ঘন গাঢ় অংশ যেটাকে বলা হয়। ঠিক আছে, এবং থাকে কি ভাই? নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, যেইগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি হয়। বুঝছো? সব বলে দেব আমি সামনে এবং লিখেও দেব। দেখো, একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন। ঠিক আছে, নিউক্লিয়াস মূলত 4টি অংশ নিয়ে গঠিত, এই 4টি অংশই থাকবে। হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। ভাই একটু বুঝিও, চিত্রটা খেয়াল করিও কিভাবে আঁকাচ্ছি। হ্যাঁ, নিউক্লিয়াস কি দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণে আবৃত থাকবে। তাহলে 2টা স্তর থাকবে, বুঝিও। ঠিক আছে, একটু এদিক সেদিক হয়ে গিয়েছে ভাই, তবে এটা দিয়ে আমরা চালাই দিব। দেখো, বৃত্ত আঁকতে পারি না ভালোভাবে। দেখো, মোটামুটি চলবে। হ্যাঁ, দেখো আমরা কি দিব? 2টা আবরণ দিব, তাই না? 2টা আবরণ দিতে হবে। যে আমরা একটা আবরণ দিয়ে দিয়েছি, আমাদের আরেকটা আবরণ দিতে হবে, কারণ দ্বিস্তর বিশিষ্ট, তাই তো? আবার এই প্রত্যেকটা স্তরে আবার 2টা আবরণ হবে। ঠিক আছে, ওইগুলো আমরা দিব না। দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণে আবৃত। দেখো, এই যে 2টা স্তর আমরা দ্বিস্তর দিয়ে ফেলেছি, তাই না? শোনো, এই স্তরগুলোর মাঝে মাঝে কি থাকবে? এই স্তরগুলোর মাঝে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, মানে নিউক্লিয়ার ছিদ্র থাকবে। ঠিক আছে, এই ছিদ্র নিয়েও আমাদের বিস্তর পড়াশোনা করতে হবে এখানে। ঠিক আছে, সবকিছু বলে দিব। হ্যাঁ, ছিদ্রকে উপরে আমরা জুমিং করে আঁকাবো। কি বলেছি? নিউক্লিয়ার যে এনভেলপটা আছে, এই এনভেলপে মাঝে মাঝে ছিদ্র থাকবে। ঠিক আছে, দেখো ছিদ্র দিয়ে ফেলি আমরা। তাহলে একটু জায়গা জায়গা মুছে দিয়ে আমরা ছিদ্র দিব। তারপরে জুমিং করে আঁকাবো। আমরা ছিদ্র দিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখো আমরা ছিদ্র দিয়ে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। হ্যাঁ, এগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলবো। ঠিক আছে ভাই, দেখো আমরা একটা রন্ধ্রকে জুমিং করে দেখাবো। ঠিক আছে, কারণ রন্ধ্র নিয়ে আমাদের একটু এক্সট্রা ইনফরমেশন কিছু জানতে হবে। ঠিক আছে, দেখা যায় তো অনেক পিচ্ছি, কিন্তু এটা রন্ধ্র তো অনেক ছোট্ট, তাই তো? কিন্তু এটা নিয়েও আমাদের অনেক কিছু জানতে হবে। এই রন্ধ্রটা সংকোচন প্রসারণশীল একটা প্রোটিন নেটওয়ার্ক, এই সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে ভাই, সবকিছু সামনে আমরা বলবো। দেখো, তাহলে দিয়ে দিচ্ছি, খেয়াল করিও। হ্যাঁ, নিউক্লিয়ার রন্ধ্র। বুঝিও, এই নিউক্লিয়ারের যে বাহিরের আবরণটা আছে না ভাই, এই বাহিরের আবরণটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। যুক্ত থাকার জন্য নিউক্লিয়াসের অবস্থানটা ধীর হয়। বুঝতে পেরেছো? এই যে নিউক্লিয়াসের যে এই যে বাহিরের আবরণটা আছে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। এই যুক্ত থাকার জন্য কি হয়? নিউক্লিয়াসের অবস্থানটা সুদৃঢ় হয়।
ওকে, তাহলে দেখো আমরা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকায় ফেলি। এই যেটা এটা এই বাহিরের আবরণটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড থাকে। দেখো আমাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা আঁকাই। এই বাহিরের অংশটা, বাহিরের ঝিল্লিটা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি থাকে ভাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড থাকে। বুঝতে পেরেছ? বাহিরের ঝিল্লিটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড থাকে। ওকে, বুঝো এটা কি? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, জায়গা কম আমাদের। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা, হ্যাঁ, নিউক্লিয়াসের বাহিরের আবরণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি থাকে, যুক্ত থাকে। যুক্ত থাকার ফলে কি হয়, নিউক্লিয়াসের অবস্থানটা সুদৃঢ় হয়। ঠিক আছে ভাই, দেখো আমরা নিউক্লিয়াস রন্ধ্র নিয়ে রন্ধ্রটা আগে আঁকিয়ে ফেলি আমরা। হ্যাঁ, দেখো আমরা এখানে একটা নিউক্লিয়ার রন্ধ্র আঁকাবো। ঠিক আছে, এটা দেখতে কেমন খাঁচার মতো থাকবে, আর অনেকগুলো প্রোটিন থাকবে। হ্যাঁ, ট্রান্সপোর্ট প্রোটিন, প্রোটিন গ্র্যানিউল থাকবে, অ্যাঙ্কর প্রোটিন থাকবে, মানে প্রোটিনের একটা নেটওয়ার্ক। কারণ এই রন্ধ্রগুলো কি ভাই, সংকোচন প্রসারণশীল। ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্রগুলো সংকোচন প্রসারণশীল একটা প্রোটিন নেটওয়ার্ক, মানে অনেকগুলো প্রোটিনের সমন্বয়ে এই সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে ভাই, দেখো এই বাহিরের এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাহিরে কি আছে ভাই, নিউক্লিয়াসের বাহিরে তো আছে সাইটোপ্লাজম, তাই তো? এই রন্ধ্রের একটা অংশ ভাই, এই যে প্রোটিন গ্র্যানিউলটা সাইটোপ্লাজমের দিকে থাকবে। ঠিক আছে, বুঝিও। হ্যাঁ, প্রোটিন গ্র্যানিউল কি ভাই, 8টা প্রোটিনের সাব ইউনিট থাকবে। ঠিক আছে, দেখো 8টা, বুঝো? হ্যাঁ, আটটা থাকবে। হচ্ছে না। ঠিক আছে ভাই, এই যে আমরা রন্ধ্র দিয়েছি, বুঝছো? যে নিউক্লিয়াস রন্ধ্রতে কি দিয়েছি, প্রোটিন গ্র্যানিউল দিয়েছি। ঠিক আছে, আমি প্রত্যেকটা ওই নিয়ে এটা আবার জুমিং করে আঁকাবো এখানে। হ্যাঁ, তখন আরো ভালো বুঝবা। বুঝিও, থাকবে কি খাঁচার মতো অংশ থাকবে। হ্যাঁ, থাকবে হচ্ছে খাঁচার মতো অংশ। আমরা জুমিং করে রন্ধ্রটা আবার আঁকাবো। হ্যাঁ, এই যে রন্ধ্রটা দেখতে ঠিক ভাই এরকম হবে, বুঝছো? এবং মাঝখানে একটা প্রোটিন থাকবে, একটু বড় একটা প্রোটিন থাকবে। এই যে এটা মূলত নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, এটাকে আমরা জুমিং করে আঁকাবো এদিকে। হ্যাঁ, তখন তুমি আর একটু ভালো বুঝবা। দেখো নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে, এই নিউক্লিয়ার রন্ধ্র একটা প্রোটিন নেটওয়ার্ক দ্বারা সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো ভাই? দেখো আসো তো আমরা একটু জুমিং করে আঁকাই। দেখো এই যে নিউক্লিয়ার রন্ধ্রটাকে আমরা একটু জুমিং করে আঁকাই। আগে নিউক্লিয়াসটা দেখো, এটার ভিতরে কি কি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, তাই না? নিউক্লিওলাস থাকে, থাকে ক্রোমাটিন তন্তু, তাই না? থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ। দেখো দিয়ে দিই, হ্যাঁ, নামকরণ
নামকরণগুলো করে ফেলি। এটাকে আমরা কি বলবো? এটাকে কি বলবো? নিউক্লিয়ার এনভেলপ। কি বলবো? নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে, বুঝিও। আর এটা তো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র মানে ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়ার রন্ধ্র মূলত নিউক্লিয়ার এনভেলপের একটা অংশ, ঠিক আছে। ওকে, থাকবে কি? নিউক্লিওপ্লাজম। ওকে, দেখো এটা সেন্টারে থাকবে কি ভাই? সেন্টারে থাকবে নিউক্লিওলাস, ঠিক আছে। এটা ঘন একটা বস্তু। এই নিউক্লিওলাসকে ঘিরে কি থাকবে? ক্রোমাটিন তন্তু। নিউক্লিওলাসকে ঘিরে থাকবে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এই নিউক্লিয়াসকে ঘিরে ক্রোমাটিন তন্তু থাকবে। এই যে দিয়েছি আমরা ক্রোমাটিন তন্তু। থাকবে কি? ঘন থাকবে হচ্ছে কি তরল অংশ নিউক্লিয়াসের, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। বুঝছো ভাই? এই যে তরল অংশটা, এই যে তরল অংশটা, এই তরল অংশটাকে আমরা কি বলবো ভাই? এই তরল অংশটাকে বলবো নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। তরল অংশটাকে আমরা কি বলবো? তরল অংশটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম বলবো। বুঝছো? হ্যাঁ, এই যে আমরা নিউক্লিওপ্লাজম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই নিউক্লিয়াসের চিত্রটা ভালোভাবে আঁকানো শিখবেন, ঠিক আছে। এই রন্ধ্রটা না দিলেও সমস্যা নেই, যদি নিউক্লিয়াসের চিত্রটা শুধু আসে, রন্ধ্রটা তুমি এভাবে স্পেসিফিক ভাবে না দিলেও সমস্যা নেই, তুমি যেভাবে ফাঁকা রেখে দিবা, হ্যাঁ, রেখে বা টান দিয়ে লিখে দিবা নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। আর যদি এভাবে দিতে পারো তাহলে খুব ভালো, স্যার খুশি হবে। দেখো খেয়াল করো, হ্যাঁ, আমরা নিউক্লিওপ্লাজম দিয়ে দিচ্ছি। নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, আমরা নিউক্লিওপ্লাজম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা পাইছি নিউক্লিয়ার এনভেলপ একটা অংশ, তাই না? আর একটা অংশ কি ভাই? নিউক্লিওপ্লাজম। এই যে ভিতরের যে তরল অংশটা আছে এটাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। এই যে ভেতরের তরল অংশটা কি বলবো? এই ভেতরের তরল অংশটাকে বলবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম। এই তরল অংশটাকে বলবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। ওকে, এই যে ভেতরে যে তন্তুর মতো দিয়েছি, হ্যাঁ, এটাকে বলবো আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এই তন্তুগুলোকে বলবো আমরা নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম, ঠিক আছে। অর্থাৎ কি ভাই? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এই ক্রোমাটিন তন্তুগুলো কোষ বিভাজনের সময় পেঁচিয়ে পেঁচিয়ে খাটো ও মোটা হয়ে যাবে, যেটাকে আমরা বলবো জানো কি? ক্রোমোজোম। দেখাই দিব পরে আমরা, বুঝছো ভাই? ওকে, আর এই যে নিউক্লিয়ার, এই যে দেখো সেন্টারে কি আছে? এই সেন্টারে আছে হচ্ছে কি ভাই? নিউক্লিওলাস।
এই ঘন অংশটা হচ্ছে কি নিউক্লিওলাস, বুঝছো? সেন্টারের এই ঘন অংশটাকে আমরা বলবো নিউক্লিওলাস, বুঝো? এই যে সেন্টারের এই ঘন অংশটাকে আমরা বলবো নিউক্লিওলাস, বুঝছো? নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তাহলে দেখো এই আদর্শ নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিওলাস। এই আদর্শ নিউক্লিয়াসের 4টা অংশ থাকে। থাকে নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে? কি কি থাকে? নিউক্লিয়ার এনভেলপ, এই যে নিউক্লিয়ার এনভেলপ। থাকে হচ্ছে কি নিউক্লিওপ্লাজম, থাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, থাকে নিউক্লিওলাস, ঠিক আছে? আদর্শ নিউক্লিয়াসের গঠনে 4টা অংশ থাকে, ঠিক আছে? যে কোষে নিউক্লিয়াসে 4টা অংশ থাকবে সেই কোষের নিউক্লিয়াসটাকে বলতে হবে আদর্শ নিউক্লিয়াস, ঠিক আছে? অপ্রকৃত কোষে নিউক্লিয়াসের এই অংশগুলো থাকবে না সবগুলো, ঠিক আছে? দেখো আমরা এবার কি কোথায় যেন ছিলাম ভাই? আমরা বলছিলাম কি আমরা এই নিউক্লিয়ার রন্ধ্রটাকে জুমিং করে আঁকাবো, এই নিউক্লিয়ার রন্ধ্রটাকে জুমিং করে আঁকাবো, বুঝিও? নিউক্লিয়ার রন্ধ্র, হ্যাঁ, বোঝার আছে, একটু খেয়াল করো ভাই। নিউক্লিয়ার রন্ধ্র, দেখো কি থাকে? এই রন্ধ্রটা কোন দিকে থাকে দেখো তো? এই রন্ধ্রের এই যে প্রোটিন গ্রানিউল সাইটটা আছে না ভাই, আর এটা তো খাসা, এই খাসাটা থাকে কোথায়? নিউক্লিয়াসের ভেতরে, বুঝতে পেরেছ? এই নিউক্লিয়াসের ভেতরে কোন সাইট থাকে? এই খাসা অংশটুকু, ঠিক আছে? আর এই যে প্রোটিন গ্রানিউল যে আছে এটা থাকে সাইটোপ্লাজমে, কারণ নিউক্লিয়াসের চতুর্দিকে কি থাকবে বাবা? সাইটোপ্লাজম থাকবে, তাই না? আমরা জানি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস কিন্তু বাবা সাইটোপ্লাজমিক কোনো অঙ্গাণু না, এটা কোষের প্রাণকেন্দ্র, এটা কি ইউনিক, একাই থাকবে, ঠিক আছে? এটা কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু না, বুঝছো? নিউক্লিয়াসের চতুর্দিকে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। এই প্রোটিন গ্রানিউলটা থাকবে কোথায় ভাই? সাইটোপ্লাজমে। এই খাসার অংশটা থাকবে কোথায়? নিউক্লিয়াসের ভেতরে। তাহলে আমরা 2টা অংশ দেব, একটা দেব কি নিউক্লিয়াসের ভেতরে যেখানে খাসার সাইট থাকবে, আর সাইটোপ্লাজম দেব এইদিকে যেখানে প্রোটিন গ্রানিউল থাকবে, ঠিক আছে? দেখো দিচ্ছি, আমরা আগে আঁকায় ফেলি রন্ধ্রটা, খাসাটা আঁকায় ফেলি। দেখো খাসাটা কেমন, ঠিক আছে? এই যে এরকম দিবা খাসা, ঠিক আছে? খাসাটা কেমন হবে? আরে আরেকটু সাইড করে দেখি। খাসা, বুঝিও, হ্যাঁ? খাসা দিতেস, ঠিক আছে? এই খাসাতে থাকবে কি এই যে দেখো প্রোটিন দিয়ে দিচ্ছি, খাঁচা দিয়েছি আমরা। এই খাঁচাটা কোন দিকে থাকে ভাই? খাঁচাটা থাকবে নিউক্লিয়াসের ভেতরে, ঠিক আছে? নিউক্লিয়াসের ভেতরে থাকবে এই খাঁচার অংশটুকু, ঠিক আছে? দেখো আমরা খাঁচাটা ভালোভাবে দিয়ে দেই, খাঁচাটা ভালোভাবে দিয়ে দেই। দেখো আমরা এই রন্ধ্রের খাঁচার অংশটুকু দিয়ে ফেলেছি, থাকবে কি প্রোটিন থাকবে, বুঝছো? থাকবে হচ্ছে কি একটু বড় প্রোটিন, এটাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে? বুঝছো? ট্রান্সপোর্টার প্রোটিনের 2 সাইডে থাকবে হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। ট্রান্সপোর্টার প্রোটিনের 2 সাইডে কি থাকবে ভাই? ট্রান্সপোর্টার প্রোটিনের 2 সাইডে থাকবে অ্যাঙ্কর প্রোটিন। এই যে ট্রান্সপোর্টার প্রোটিনের 2 সাইডে আমরা অ্যাঙ্কর প্রোটিন দিয়ে দিতেছি,
ট্রান্সপোর্টার প্রোটিনের দুই সাইডে অ্যাঙ্কর প্রোটিন দিয়ে দিয়েছি। এগুলো কোথায় থাকবে বলতে পারবা? এই নিউক্লিয়ার এনভেলপ আছে না, এই নিউক্লিয়ার এনভেলপে থাকবে বাবা, এই যে এরকম। ঠিক আছে, মানে ধরে রাখবে। ঠিক আছে, প্রোটিনগুলোকে অ্যাঙ্কর প্রোটিন কি করবে? ট্রান্সপোর্টার প্রোটিনটাকে ধরে রাখবে। এই যে ট্রান্সপোর্টার প্রোটিনটা দিয়েছে, এই ট্রান্সপোর্টার প্রোটিনটাকে দুই দিক থেকে ধরে রাখবে এই অ্যাঙ্কর প্রোটিনগুলো। ঠিক আছে, আমি লিখে দিব সবকিছু। দেখো কিভাবে আঁকাই আমরা। হ্যাঁ, এটাকে ঘিরে থাকবে কি? থাকবে হচ্ছে এইদিকে থাকবে নিউক্লিয়ার এনভেলপটা। এই যে নিউক্লিয়ার এনভেলপ দিয়ে দিছি আমরা। হ্যাঁ, বুঝছো? নিউক্লিয়ার এনভেলপ, এই যে নিউক্লিয়ার এনভেলপ দিছি। ঠিক আছে, থাকবে বাবা কিছু স্পোক। দেখো আগে আমরা প্রোটিন গ্রানিউলটা দিয়ে ফেলি। হ্যাঁ, 8টি প্রোটিন গ্রানিউল থাকবে, 8টি প্রোটিন গ্রানিউল থাকবে। সাইটটা 5টা 6টা 7টা 8টা কি থাকবে? 8টি প্রোটিন গ্রানিউল থাকবে। যেগুলোকে বলবো সবগুলোকে বলবো প্রোটিন গ্রানিউল, আর এক একটাকে বলবো সাব ইউনিট। ঠিক আছে, আমরা 8টা প্রোটিন গ্রানিউল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই প্রোটিন গ্রানিউলগুলোকে ধরে রাখবে স্পোক। এই যে প্রোটিন গ্রানিউলগুলো আছে, এদেরকে কে ধরে রাখবে? এদেরকে ধরে রাখবে স্পোক। এই প্রোটিন গ্রানিউলগুলোকে ধরে রাখবে স্পোক। ঠিক আছে, এই প্রোটিন গ্রানিউলগুলোকে স্পোক ধরে রাখবে। এই যে ধরে রাখছে। ঠিক আছে, প্রোটিন গ্রানিউলগুলোকে কে ধরে রাখবে? স্পোক ধরে রাখবে। এই যে ধরে রাখছে। বুঝিও। হ্যাঁ, এই প্রোটিন গ্রানিউলগুলোকে ধরে রাখবে স্পোক। এই যেটাকে আমরা বলবো প্রোটিন গ্রানিউল, এদেরকে কে ধরে রাখছে? এই যে দেখো অংশগুলো, লম্বা তন্তুর মতো অংশ, এগুলোকে বলবো স্পোক। এই স্পোক গুলো কি করে? প্রোটিনটাকে ধরে রাখে। এই প্রোটিন গ্রানিউলকেও ধরে রাখবে, ট্রান্সপোর্ট প্রোটিনকেও ধরে রাখবে। ঠিক আছে ভাই, এগুলো একটু মোটা করে দিতেছি যেন বুঝতে পারো। মোটা করে দিতেছি। ঠিক আছে, আমরা এই যে স্পোক দিয়ে ফেলছি। এবার আমরা নামকরণে যাব। হ্যাঁ, দেখো তো, এই যে এটা তো প্রোটিন গ্রানিউল, আমাদের কথা ছিল কি এই প্রোটিন গ্রানিউল কোথায় থাকবে? সাইটোসলে থাকবে। হ্যাঁ, সাইটোপ্লাজমের তরল অংশ, সাইটোসল। সাইটোসলে দিয়ে দিছি। ঠিক আছে, আর এই খাসার এই অংশটা কোথায় থাকবে? নিউক্লিয়াসের ভেতর। কি বলবো? বলবো নিউক্লিয়াসের ভেতর। নিউক্লিয়াসের ভেতর বাবা, বুঝছো? ভেতর। ঠিক আছে, খেয়াল করো। হ্যাঁ, কি দিয়েছি আমরা? খাঁচার অংশটা নিউক্লিয়াসের ভেতরে থাকবে এবং কি এই প্রোটিন গ্রানিউল থাকবে সাইটোসলে, দিয়ে দিছি। হ্যাঁ, এবার আমরা নাম দিব। হ্যাঁ, এটাকে বলবো কি ফাইবার খাসা। কি বলবো? এটা হচ্ছে কি ফাইবার খাসা। ফাইবার খাসা। ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার খাঁচা। এই যে এগুলোকে বলবো লাল কালার, এগুলোকে বলবো আমরা অ্যাঙ্কর প্রোটিন। হ্যাঁ, বোঝানোর জন্য লাল মার্কার ব্যবহার করেছি। এগুলোকে বলবো আমরা অ্যাঙ্কর প্রোটিন। এগুলোকে বলবো আমরা অ্যাঙ্কর প্রোটিন। বুঝছো? এটা কি অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর প্রোটিন। বলো তো এই অ্যাঙ্কর প্রোটিনের কাজ কি? বলো, এই অ্যাঙ্কর প্রোটিন কি করে ভাই? এই যে
ট্রান্সপোর্টার প্রোটিনটা আছে, এই যে কেন্দ্রে বড় প্রোটিনটা ট্রান্সপোর্টার প্রোটিন, এই ট্রান্সপোর্টার প্রোটিনটাকে ধরে রাখবে। হ্যাঁ দেখো ট্রান্সপোর্টার প্রোটিনটাকে একটু সুন্দর করে দিই, ডিজাইন করে দিই। এই যে ট্রান্সপোর্টার প্রোটিন, এবার বুঝতে সুবিধা হবে। এই যে ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে। আর এই প্রোটিনগুলোকে আমরা কি বলবো? প্রোটিন গ্রানিউল বলবো। 8টি থাকবে। হ্যাঁ একটু কালারিং করে দিলে মনে হয় দেখতে ভালো দেখা যেত চিত্রটা, ঠিক আছে, কালো দিয়ে ফেলছি। দেখো আমরা এই প্রোটিন গ্রানিউল গুলো সাজাই দিতেছি। বুঝো এই যে বড় প্রোটিনটা যে আছে ভাই, এই বড় প্রোটিনটাকে কি বলবা? এই বড় প্রোটিনটাকে তুমি বলবা ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে, বলবা ট্রান্সপোর্টার প্রোটিন একটি থাকবে, ঠিক আছে। এটাকে বলবা কি? ট্রান্সপোর্টার প্রোটিন। ওইখানে দিই না, দিয়ে নিচের দিকে দিই। এটাকে বলবো আমরা ট্রান্সপোর্টার প্রোটিন। এই যে সেন্টারের বড় প্রোটিনটাকে বলবো ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার প্রোটিন, ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে। এটা কি একদম বড় প্রোটিন? কয়টা থাকে? এই প্রোটিনটা কেমন? প্রোটিনটা হচ্ছে বড়, ঠিক আছে। এই যে আমরা অ্যাঙ্কর প্রোটিন, সরি দেখো অ্যাঙ্কর প্রোটিনের কাজ কি? ট্রান্সপোর্টার প্রোটিনকে দুপাশ থেকে ধরে রাখে। অ্যাঙ্কর প্রোটিন কি করে? অ্যাঙ্কর প্রোটিন ট্রান্সপোর্টার প্রোটিনকে দুপাশ থেকে ধরে রাখে। হ্যাঁ ট্রান্সপোর্টার প্রোটিনকে দুপাশ থেকে ধরে রাখে, দুপাশ থেকে ধরে রাখে। হ্যাঁ তাড়াতাড়ি লিখে ফেলো, মুছে দিব। অ্যাঙ্কর প্রোটিন কি করে? ট্রান্সপোর্টার প্রোটিনটাকে দুই পাশ থেকে ধরে রাখে, ঠিক আছে। আর এই যে ফাঁকা স্থানগুলো আছে না ভাই, এটাকে বলবো পেরিনিউক্লিয়ার স্পেস। কি বলবো? পেরিনিউক্লিয়ার স্পেস বা নিউক্লিয়ার এনভেলপ বলবো আমরা। কি? নিউক্লিয়ার এনভেলপ, পেরিনিউক্লিয়ার স্পেস বলবো, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপ আর কি, নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপ, এদিকে কি দেখা যাবে? দেখা যাওয়ার কথা। দেখো পেরিনিউক্লিয়ার এনভেলপ আমরা দিয়ে ফেলেছি ট্রান্সপোর্টার প্রোটিন। আর এই যে এই প্রোটিনগুলোকে বলবো আমরা প্রোটিন গ্রানিউল। কি বলবো? প্রোটিন গ্রানিউল। এই যে এগুলোকে বলবো স্পোক, এগুলোকে আমরা নাম দেব কি? স্পোক। স্পোক কি করবে? স্পোকের কাজ কি? এই যে প্রোটিনগুলোকে সে ধরে রাখবে, ঠিক আছে। ট্রান্সপোর্টার প্রোটিন ও প্রোটিন গ্রানিউলকে ধরে রাখবে। দেখো এখানে কিছু ফাইবারও থাকবে, ঠিক আছে। এইগুলোকে আমরা কি বলবো? ট্রান্সপোর্টার প্রোটিন বলবো। এইগুলোকে বলবো আমরা প্রোটিন গ্রানিউল। প্রোটিন গ্রানিউল সবগুলো, হ্যাঁ সবগুলোকে প্রোটিন গ্রানিউল বলবো, ঠিক আছে। এক একটাকে বলবো সাব ইউনিট। প্রোটিন গ্রানিউল, বলো তো প্রোটিন গ্রানিউল কয়টা থাকবে? প্রোটিন গ্রানিউল থাকবে 8টি। গুণে দেখো আমরা 8টাই দিয়েছি, 8টা দিয়েছি প্রোটিন গ্রানিউল, ঠিক আছে। প্রোটিন গ্রানিউলের রিং সাব ইউনিট, ঠিক আছে, যে এক একটা রিং এর মতো, ঠিক আছে। এটা প্রোটিন গ্রানিউলের রিং সাব ইউনিট, রিং
সাব ইউনিট। বুঝতে পেরেছ? প্রোটিন গ্রানিউলের রিং সাব ইউনিট। প্রোটিন গ্রানিউল থাকবে 8টা। আর স্পোকের কাজ কি বলো তো? স্পোকগুলো যে দিয়েছি, এই যে স্পোকগুলো দিয়েছি, এই স্পোকগুলো দুইটা প্রোটিনকে ধরে রাখবে। ঠিক আছে, দুইটি প্রোটিনকে একসাথে ধরে রাখবে। ওকে, প্রোটিন গ্রানিউলকে এবং ট্রান্সপোর্টার প্রোটিনটাকে কি করবে? এক পাশে ধরে রাখবে। হ্যাঁ, দুইটি প্রোটিনকে ধরে রাখে, দুইটি প্রোটিনকে ধরে রাখে। দেখছো নিউক্লিয়ার রন্ধ্রটা কত ছোট, এটা নিয়ে আমাদের কত কিছু জানতে হলো। হ্যাঁ, দুটি প্রোটিনকে কি করবে? ধরে রাখবে হচ্ছে স্পোকে। ঠিক আছে ভাই, তাহলে আমরা মোটামুটি সব কিছু জেনে নিলাম নিউক্লিয়ার রন্ধ্র থেকে। আমি একটু বলে দিই ও মুছে দিব। হ্যাঁ, কারণ আমরা এইদিকে ব্যাখ্যা লিখবো। ঠিক আছে, এই নিউক্লিয়াসের ব্যাখ্যা লিখবো। নিউক্লিয়ার রন্ধ্রকে আমরা জুমিং করে আঁকাইছি, তাই তো? এর কি থাকে? খাঁচার সাইডটা থাকে নিউক্লিয়াসের ভেতরে এবং প্রোটিন গ্রানিউলের সাইডটা থাকে সাইটোসলে। ঠিক আছে, মানে কি সাইটোপ্লাজমে। এই যে সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে প্রোটিন গ্রানিউল। ঠিক আছে, থাকে হচ্ছে কি এদের অ্যাঙ্কর প্রোটিন। সেটা কোথায় থাকবে? নিউক্লিয়ার এনভেলপে। এই যে এখানে অ্যাঙ্কর প্রোটিন থাকবে, যেটা ধরে রাখবে। বুঝছো? অ্যাঙ্কর প্রোটিন কি করে? থাকবে হচ্ছে কি মিডিলে একটা বড় ট্রান্সপোর্টার প্রোটিন, যেটা কি করবে? স্থানান্তর করবে, আরএনএ স্থানান্তর করবে। এই ট্রান্সপোর্টার প্রোটিনের ভেতর দিয়ে বিভিন্ন পদার্থের যাতায়াত হয়। এই প্রোটিনের মাধ্যমে আরএনএ নিউক্লিয়াস থেকে বের হবে। এই ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে নিউক্লিয়াস থেকে কে বের হবে? আরএনএ। ভাই, আরএনএ বের হবে নিউক্লিয়াস থেকে, আরএনএ বের হবে। বুঝছো? সংক্ষেপে লিখে দিলাম। হ্যাঁ, তুমি কি লিখবা? এই ট্রান্সপোর্টার প্রোটিনের ভেতর দিয়ে নিউক্লিয়াস থেকে আরএনএ বের হয়। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখতেছি যে আরএনএ বের হয়। ঠিক আছে, ট্রান্সপোর্টার প্রোটিনের ভেতর দিয়ে নিউক্লিয়াস থেকে আরএনএ বের হয়। তাছাড়া বিভিন্ন পদার্থের যাতায়াত হয় এই ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে। বুঝতে পেরেছ? পরে থাকে কি অ্যাঙ্কর প্রোটিন। এটাকে বলবো অ্যাঙ্কর প্রোটিন, যেটা ট্রান্সপোর্টার প্রোটিনকে দুপাশ থেকে ধরে রাখে। এই যে ট্রান্সপোর্টার প্রোটিনকে দুই পাশ থেকে ধরে রাখছে অ্যাঙ্কর প্রোটিন। ঠিক আছে, থাকবে কি প্রোটিন গ্রানিউল 8টি এর রিংয়ের সাব ইউনিট থাকবে। ঠিক আছে, ও থাকবে তো আমরা ফাইবারটা দিয়ে দিলাম না, ফাইবার দেই নাই। দেখো কত কিছু আছে। এটাকে বলবো আমরা, এই যে তন্তুগুলোকে বলবো আমরা ফাইবার। ফাইবার। দেখো এই প্রোটিন গ্রানিউল এবং ট্রান্সপোর্টার প্রোটিনকে ধরে রাখবে কে? স্পোক। এই যে স্পোকে ধরে রাখছে। ঠিক আছে, তাছাড়া ফাইবার থাকবে। ঠিক আছে, এই ছিল মূলত নিউক্লিয়াসের রন্ধ্রটা। ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্রটা আমরা তাহলে মুছে দেই। হ্যাঁ, ওকে, খেয়াল করো। তাহলে আদর্শ নিউক্লিয়াসের গঠনে আমরা কি কি পাইলাম ভাই? নিউক্লিয়ার এনভেলপ পাইছি কি? নিউক্লিওপ্লাজম পাইছি, নিউক্লিয়ার রেটিকুলাম এবং নিউক্লিওলাস। ঠিক আছে, ওকে, আসো আমরা এবার ব্যাখ্যাতে চলে যাই। আর নিউক্লিয়ার বাহিরের দিকে কি থাকে? নিউক্লিয়াসের বাহিরের আবরণটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি থাকে? কানেক্টেড থাকে। বুঝছো? ওকে, আসো আমরা এবার এক একটা করে অংশ জানবো। নিউক্লিয়ার এনভেলপ শুরুতেই। হ্যাঁ, নিউক্লিয়ার এনভেলপ কি ভাই? দ্বিস্তরী মেমব্রেন থাকে। প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ারের 2টা স্তর থাকে। বুঝছো? নিউক্লিয়ার এনভেলপ কি? দেখো একটা স্তর, এই যে আরেকটা স্তর। এই প্রতিটা স্তরে কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ারের 2টা করে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মানে 2টা করে স্তর থাকে। হ্যাঁ, প্রতিটি এনভেলপ দ্বিস্তরী। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লিখে ফেলি। হ্যাঁ, কি লিখবো বলো? কি লিখবো? যে 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকে। প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ার থাকে। 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকে। হ্যাঁ, 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকে। 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকে। 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকে। মেমব্রেন, 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকে। ঠিক আছে ভাই, 2টি দ্বিস্তরী মেমব্রেন থাকবে
আরে ক্লাসে জানি মাইক্রোফোন সমস্যাই করলো কিনা। উফ, নয়েজ ক্যান্সেলেশনটা অফ হয়ে গেছিল। ঠিক আছে ভাই, মনে হয় সাউন্ডের সমস্যা হবে, দুঃখিত। দেখো এখন থেকে ঠিক আসবে। দুটি দ্বিস্তরী মেমব্রেন থাকবে, প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ারের দুইটা স্তর থাকবে। প্রতিটি মেমব্রেনে কি থাকবে? ফসফোলিপিড বাইলেয়ারের দুটি স্তর থাকবে। প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ারের দুটি স্তর থাকবে। ঠিক আছে, ফসফোলিপিড বাইলেয়ারের দুটি স্তর থাকবে। ফসফোলিপিড বাইলেয়ারের দুটি স্তর থাকবে। ফসফোলিপিড বাইলেয়ারই মানে দুই স্তর। প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ার থাকে। ঠিক আছে ভাই, দ্বিস্তরী মেমব্রেন থাকবে, প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। নিউক্লিয়ার রন্ধ্র থাকে, এই যেটা হচ্ছে কি নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, এই নিউক্লিয়ার রন্ধ্র থাকে যার ব্যাস কত? 9 ন্যানোমিটার। ঠিক আছে, এটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত সংকোচন প্রসারণশীল একটা ছিদ্র। ঠিক আছে, এটাকে বলবো নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, রন্ধ্র থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, এটি 9 ন্যানোমিটার ব্যাসের, 9 ন্যানোমিটার ব্যাসের, 9 ন্যানোমিটার ব্যাসের, 9 ন্যানোমিটার ব্যাসের প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত, প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত। কারণ আমরা রন্ধ্রতে দেখেছি, হ্যাঁ, একটা প্রোটিনের নেটওয়ার্ক থাকে, প্রোটিন নেটওয়ার্ক মানে অনেকগুলো প্রোটিন থাকে ওখানে। প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত, প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত সংকোচন প্রসারণশীল অঙ্গ, সংকোচন প্রসারণশীল ছিদ্র, প্রসারণশীল ছিদ্র। এই রন্ধ্রটা কি ভাই? প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত সংকোচন প্রসারণশীল একটা ছিদ্র। ঠিক আছে, এই ছিল নিউক্লিয়ার এনভেলপ। আমরা নিউক্লিয়ার এনভেলপের কাজ দেখব। কি করে? সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তুকে পৃথক রাখা। এই নিউক্লিয়ার এনভেলপ কি কাজ করে? সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, বুঝছো? এই যে নিউক্লিয়ার এনভেলপ এর কাজ কি? এই চতুর্দিকে তো সাইটোপ্লাজম আছে, তাই তো? এই সাইটোপ্লাজম থেকে কাকে? নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজমকে রক্ষা করে। ঠিক আছে, এটা কি ভাই? এটা আবরণ, বাহিরের আবরণ। ঠিক আছে, কারণ এই বাহিরের আবরণটা কি করে? ভেতরের বস্তুগুলোকে রক্ষা করে, সাইটোপ্লাজম থেকে রক্ষা করবে। ভেতরে কে কে আছে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস। ঠিক আছে, আমার কথা শুনে লিখো। ওকে, পরে কি বলবা আমি আবারও বলি। সাইটোপ্লাজম কাজ, 1 নম্বর পয়েন্টে তুমি কি লিখবা? সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তুকে পৃথক রাখে। 2 নম্বর বলবা অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো। বুঝছো? এই যে অভ্যন্তরে, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে উপাদানগুলো তৈরি হচ্ছে বিভিন্ন, এই উপাদানগুলোকে এই রন্ধ্রের মাধ্যমে বাহিরে পাঠানো। বিশেষ করে কি ভাই? আমরা দেখেছি ট্রান্সপোর্টার প্রোটিন, রন্ধ্রের বৃহৎ ট্রান্সপোর্টার প্রোটিন কি করে? নিউক্লিয়াস থেকে আরএনএটাকে বাহিরে সাইটোপ্লাজমে নিয়ে যায়, তাই না? সাইটোপ্লাজমে নিয়ে যায়, তাই তো? এটা একটা কাজ। তুমি 3 বলবা কি? অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মাঝে যোগাযোগ রক্ষা ও পরিবহন। অভ্যন্তরীণ দ্রব্য এবং বহিস্থ সাইটোপ্লাজমের মাধ্যমে মাঝে দ্বারা কি করে? যোগাযোগ রক্ষা করে।
ওকে, শেষে বলবা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে ধীর করে। এই যে দেখো নিউক্লিয়ার এনভেলপ কি করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে ধীর করেছে। ওকে, আমাদের নিউক্লিয়ার এনভেলপ শেষ। আমরা এবার নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফে যাব। নিউক্লিওপ্লাজমকে কি নামে ডাকা হয় ভাই? ক্যারিওলিম্ফ, ক্যারিওলিম্ফ বলা হচ্ছে। ঠিক আছে, এটা ঘন দানাদার স্বচ্ছ তরল অংশ, ঘন দানাদার স্বচ্ছ তরল অংশ। ঠিক আছে, এই যে নিউক্লিওপ্লাজম গুলো কেমন ভাই? ঘন দানাদার স্বচ্ছ তরল অংশ। ঠিক আছে, এটা ঘন দানাদার স্বচ্ছ তরল অংশ। দেখো আমরা এটা ছন্দ থেকে লিখে ফেলবো, গদাই লস্করি চাল। ছন্দ কি ভাই? গদাই লস্করি চাল। দেখছো চালের কি নাম? গদাই লস্করি চাল, গদাই লস্করি, গদাই লস্করি চাল। ঠিক আছে, নিউক্লিওপ্লাজমকে ক্যারিওলিম্ফ বলা হয়। ঠিক আছে, এটি ঘন দানাদার স্বচ্ছ তরল অংশ। বুঝছো? গ দিয়া মনে রাখবো কি? ঘন, ঘন। দা দিয়ে মনে রাখবো কি? দানাদার, দানাদার। ঠিক আছে, হর্ষই দিয়ে কি মনে রাখবো আমরা? লিকুইড। হর্ষই দিয়ে কিছু নাই। লস্করির ল দিয়া কি মনে রাখবো আমরা? লস্করির ল দিয়া মনে রাখবো লিকুইড, মানে তরল, তরল। ঠিক আছে, ওকে। দন্তস্ব দিয়ে আমরা কি মনে রাখবো? স্বচ্ছ, স্বচ্ছ। ঠিক আছে, আর করি দিয়ে মনে রাখবো আমরা ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? ক্যারিওলিম্ফ। ঠিক আছে, এই নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ ভাই দেখতে কেমন হবে বলো? ঘন হবে, দানাদার হবে, স্বচ্ছ হবে, স্বচ্ছ তরল হবে। ঠিক আছে, গদাই লস্করি চাল থেকে আমরা মনে রাখবো। এবার দেখো আমরা কাজ দেখবো, এদের কাজ কি? আমার কথা শুনে লেখো। এরা ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই না? এই দেখো তো, এই নিউক্লিওপ্লাজমের মাঝে তো প্লাজম গুলোই কি করেছে? এই যে ক্রোমাটিন জালিকাকে ধারণ করেছে। 1 নম্বর পয়েন্টে এই কথাটা বলবা। 2 নম্বর পয়েন্টে কি বলবা জানো? নিউক্লিওলাস ধারণ করে। এই যে নিউক্লিওলাসটাকেও ধারণ করেছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে বলবা এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র, যা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্রই হচ্ছে কি? নিউক্লিওপ্লাজম। এমসিকিউ এটা আসে। ঠিক আছে, এটা কি বলা হয়? এনজাইমের কার্যকারিতার মূল ক্ষেত্র। ঠিক আছে, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র, কলাপের মূল ক্ষেত্রকে ভাই ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম। 3 নম্বর পয়েন্টে তুমি এই কথাটা লিখবা কাজের। হ্যাঁ, দেখো 4 নম্বর কাজে তুমি কি বলবা? বলবা কি জৈবনিক কাজে সাহায্য করে। ঠিক আছে, এই ছিল আমাদের নিউক্লিওপ্লাজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কি আছে আমাদের? আর আছে ভাই নিউক্লিয়ার রেটিকুলাম। আগে নিউক্লিওলাসটা পড়ে ফেলি আমরা। হ্যাঁ, নিউক্লিওলাস। দেখো এটাকে আমরা সাইড বলি। দেখো নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস এর ঝিল্লি আবিষ্কৃত হয়নি। আবিষ্কার পরে বলছে কি? যে ঝিল্লি আবিষ্কৃত হয়নি, নামকরণ করেছে কে? ফন্টানা। আবিষ্কার করেছে ফন্টানা এবং নামকরণ করেছে বোমেন। ঠিক আছে, এটার ভৌত গঠন কি দিয়ে তৈরি? এরা ম্যাট্রিক্স
এরা দানাদার হবে, তন্তুময় হবে, তিনটা অংশে আমরা ভাগ করতে পাবো। এদের রাসায়নিক গঠনে পাবো আমরা প্রোটিন আরএনএ এবং সামান্য ডিএনএ। ঠিক আছে, একটা ছন্দ থেকে আমরা খুব সুন্দর করে লিখে তুলবো নিউক্লিওলাস। বুঝিও ছন্দটা কি জানো? নেকলেসের ফোঁটাটা বেমানান, কিন্তু কি মেধা তোমার, শুধু পড়ো রাত দিন। ঠিক আছে, মানে সারা রাত দিন একটা কি করে, একটা মেয়ে পড়াশোনা করে। ঠিক আছে, সে একটা নেকলেস বানাইছে, নেকলেসের যেটা ফোঁটা দিছে ওটা অনেক বেমানান, মানে ভালো দেখাচ্ছে না। তাই তার প্রতিবেশী একজন বলল, তুমি তোমার নেকলেসটা অনেক বেমানান দেখাচ্ছে, ফোঁটাটা। তুমি যে সারা দিন রাত পড়াশোনা করো, তোমার মেধাটা কোথায় আসলে? তোমার বেশি মেধা থাকলে তো তোমার নেকলেসটা আরো সুন্দর হতো আর কি। তোমার নেকলেসটা যে বানাইলা তুমি, ফোঁটাটা তো তোমাকে বেমানান দিয়ে দিচ্ছে নেকলেসের, ভালো দেখাচ্ছে না। এটা নিয়ে আর কি প্রশ্ন করেছে। হ্যাঁ, সেখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে আসবো, নেকলেসের ফোঁটাটা বেমানান, কিন্তু কি মেধা তোমার, শুধু পড়ো রাত দিন। বুঝছো, নেকলেসের ফোঁটাটা বেমানান, নেকলেস, নেকলেস আছে না গলার হার, নেকলেসের ফোঁটাটা বেমানান, ফোঁটাটা বেমানান মানে ভালো না। ওকে, পরে বলছে কিন্তু কি মেধা তোমার, শুধু পড়ো রাত দিন। কিন্তু কি মেধা তোমার, কি মেধা তোমার, কিন্তু কি মেধা তোমার, শুধু পড়ো রাত দিন, শুধু পড়ো রাত দিন। হ্যাঁ, রাত দিন যে পড়ো, কিন্তু তোমার মেধাটা কোথায়? নেকলেস বানাইছো যে, ফোঁটাটা তো বেমানান, শুধু পড়ো রাত দিন। ঠিক আছে, এই ছন্দ থেকে আমরা নিউক্লিওলাস সম্পর্কে সবকিছু জেনে নিব। হ্যাঁ, দেখো এই নেকলেস দিয়ে আমরা মনে রাখবো কি, এই নেকলেস দিয়ে মনে রাখবো মূলত আমরা নিউক্লিয়াস। ঠিক আছে, নেকলেস দিয়ে আমরা নিউক্লিওলাসটা মনে রাখবো। ঠিক আছে, ফোঁটাটা দিয়ে মনে রাখবো ফন্টানা, বিজ্ঞানী। ঠিক আছে, ফোঁটাটা দিয়ে কি মনে রাখবো ভাই? ফোঁটা দিয়ে মনে রাখবো ফন্টানা, ফন্টানা, ফন্টানা। ঠিক আছে, এই ফন্টানা কি করে ভাই? আবিষ্কার করে। বুঝছো, ফন্টানা কি করে? আবিষ্কার। এই যে ফন্টানা আবিষ্কার করেছে, বেমানান দিয়ে মনে রাখবো আমরা বোমেন, যিনি নামকরণ করেছে বোমেন, মানে কি নামকরণ। ঠিক আছে, এই নিউক্লিওলাস, এটার আবিষ্কারককে ফন্টানা, নামকরণ করেছে কে? বোমেন। ঠিক আছে, ওকে। কিন্তু কি মেধা তোমার, এটা দিয়ে মনে রাখবো আমরা ভৌত ঘটন। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবো আমরা কি ভাই? ভৌত ঘটনটা। বুঝছো, ভৌত ঘটন, আমরা ভৌত ঘটন মনে রাখবো এটা দিয়ে। কিন্তু কি মেধা তোমার, কিন্তু কি দিয়ে আসলে কিছু নাই। মেধার মে দিয়ে মনে রাখবো ম্যাট্রিক্স, মে দিয়ে মনে রাখবো ম্যাট্রিক্স, দা দিয়ে মনে রাখবো দানাদার, ম্যাট্রিক্স। আর দা দিয়ে মনে রাখবো কি? দানাদার। ঠিক আছে, দানাদার। আর তোমার দিয়ে আমরা মনে রাখবো কি? তন্তুময়, ভৌত ঘটন। এই ভৌত ঘটনে কি কি আছে? ম্যাট্রিক্স আছে, দানাদার অংশ আছে, তন্তুময় অংশ আছে। ঠিক আছে, অর্থাৎ কি ভাই? তিনটা অংশ। অংশ কয়টা? তিনটি, মনে রাখবা। নিউক্লিওলাস, ভৌত গঠন, ম্যাট্রিক্স, দানাদার, তন্তুময়, এই তিন অংশে ভাগ করা যাবে। ওকে, আমরা রাসায়নিক গঠনটা দেখি। শুধু পড়ো রাত দিন, এটা দিয়ে আমরা মনে রাখবো কি? রাসায়নিক ঘটন, রাসায়নিক ঘটন। খেয়াল করো, শুধু পড়ো দিয়ে, শুধু দিয়ে কিছু নাই, পড়ো দিয়ে মনে রাখবো আমরা প্রোটিন, প্রোটিন। রাত দিয়ে কি? আরএনএ। দিন দিয়ে মনে রাখবো কি? ডিএনএ। ঠিক আছে, দিন দিয়ে মনে রাখবো ডিএনএ। এই ডিএনএটা থাকবে কেমন? সামান্য। ওকে, তাহলে দেখো
নিউক্লিওলাসের ভৌত গঠনে আমরা কি পাইছি? ম্যাট্রিক্স, দানাদার তন্তুময় অংশ পাইছি। রাসায়নিক ঘটনে কি পাইছি? প্রোটিন পেয়েছি, আরএনএ পাইছি, সামান্য ডিএনএ পাইছি, তাই তো? ওকে, একটা ছন্দ থেকে আমরা মনে রেখেছি এই নিউক্লিওলাস, ঠিক আছে? নিউক্লিওলাসের নামকরণ করেছে কে? আবিষ্কার করেছে বিজ্ঞানী ফন্টানা, নামকরণ করেছে বিজ্ঞানী বোমেন। ভৌত গঠন ম্যাট্রিক্স, দানাদার তন্তুময়, তিনটা অংশ নিয়ে গঠিত। রাসায়নিক গঠন প্রোটিন, আরএনএ এবং সামান্য ডিএনএ থাকবে, ঠিক আছে? এই নিউক্লিওলাসকে জানো কি বলা হয়? নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয়। নিউক্লিওলাসকে কি বলা হয়? নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয়। নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয়, ঠিক আছে? কাজে মনে রাখবা, কাজ কি? এরা প্রোটিন সংশ্লেষ, প্রোটিন আরএনএ কি করে ভাই? প্রোটিন প্লাস আরএনএ সংশ্লেষ করে, ঠিক আছে? নিউক্লিওটাইডের ভান্ডার বলবো আমরা, আর এরা কি করে? প্রোটিন প্লাস আরএনএ তৈরি করে বা সংশ্লেষ। এই ছিল নিউক্লিওলাসের কাজ। আমরা এবার নিউক্লিওলাসের অবস্থান দেখব। এই নিউক্লিওলাস মূলত কোথায় থাকবে জানো? অবস্থান হচ্ছে কি? নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে থাকবে। এই মনে করো এগুলো যদি ক্রোমোজোম হয়, এটা নির্দিষ্ট স্থানে থাকবে। এই স্থানটাকে বলবো আমরা সেট বা স্যাটেলাইট। নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে থাকবে, এই স্থানটাকে আমরা বলবো সেট বা স্যাটেলাইট। এবং সংখ্যা প্রতিটি কোষে সাধারণত একটি থাকবে। এরা প্রোটিন সংশ্লেষ হবে না এমন কোনো কোষে থাকবে না। যেই সব কোষে প্রোটিন তৈরি হয় সেই সব কোষেই থাকবে। তাহলে সংখ্যা থেকে তুমি কি লিখবা? বলবা যে প্রতিটি নিউক্লিয়াসে একটি থাকবে। এই নিউক্লিওলাস প্রতিটি নিউক্লিয়াসে কয়টা থাকবে ভাই? প্রতিটি নিউক্লিয়াসে একটা থাকবে। এবং প্রোটিন সংশ্লেষ হয় এমন কোষে থাকবে, প্রোটিন সংশ্লেষ হয় না এমন কোষে থাকবে না। বুঝতে পেরেছো ভাই? এবার আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু নিয়ে জানবো। সো এগুলো মুছে দেই। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, নিউক্লিওলাসটা বুঝতে পেরেছো। আমরা এবার ক্রোমাটিন তন্তুটা দেখব। এই ক্রোমাটিন তন্তু জানো কি? নিউক্লিয়াসের বিভাজনের সময় দেখো, নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় বা পর্যায় মধ্যক অবস্থায় যে অংশ ফুলজিন রং ধারণ করে, দেখো এই নিউক্লিয়ার রেটিকুলাম কি বলেছে কি? কোষ মধ্যক পর্যায় যেই অংশটা বা নিউক্লিয়াসের বিভাজন অবস্থায়, অর্থাৎ পর্যায় মধ্যক অবস্থায় যে অংশ ফুলজিন রং ধারণ করে, ঠিক আছে? নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় যে অংশ ফুলজিন রং ধারণ করে। নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায়, বুঝিও, নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় যে অংশ ফুলজিন রং ধারণ করবে, যে অংশ ফুলজিন রং ধারণ করে, ঠিক আছে? যে অংশ ফুলজিন রং ধারণ করে তাকে বলা হয় ক্রোমাটিন। ফুলজিন রং ধারণ করে, ঠিক আছে? নিউক্লিয়াসের বিভাজনের সময় যে অংশ ফুলজিন রং ধারণ করে তাকে বলা হয় ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোম গুলো কেমন থাকে ভাই একটু দেখো। ক্রোমাটিন গুলো কেমন থাকে? এই যে এরকম পেঁচানো, তাই না? এরকম পেঁচানো থাকে, তাই তো? দেখো এই ক্রোমোজোম গুলোর নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুগুলো কেমন? এমন পেঁচানো থাকে। কোষের বিভাজনরত অবস্থায় এরা পেঁচিয়ে মোটা এবং খাটো হবে এবং নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হবে, তখন তাদেরকে আমরা ক্রোমোজোম বলবো। কোষ বিভাজনরত অবস্থায় ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে মোটা ও খাটো হয় এবং নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়, তখন তাকে ক্রোমোজোম বলা হয়। দেখো কেমন হবে? কোষ বিভাজনের সময় এরা কি হবে? নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হবে। নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হবে, ঠিক আছে? এবং এগুলোকে বলবো, এক একটাকে বলা হয় ক্রোমাটিড, আর এই মাঝখানের অবস্থাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা কি? ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল, ঠিক আছে? এই ক্রোমোজোমের ভেতরে কি থাকবে জানো? ভেতরে থাকবে হচ্ছে ডিএনএ। এই ক্রোমাটিড গুলোর ভেতরে ডিএনএ থাকবে, ঠিক আছে? এই ক্রোমাটিড গুলোর ভেতরে ডিএনএ থাকবে। ওকে, দেখো এই ক্রোমাটিড গুলোর ভেতরে ডিএনএ দিয়ে দিচ্ছি। আর ডিএনএ এর ভেতরে কি থাকে আমরা তো জানি, ডিএনএ এর ভেতরে জিন থাকে। তাহলে দেখো
এটা হচ্ছে কি ভাই ক্রোমাটিন তন্তু, এইগুলোকে তুমি বলবা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, আর এটাকে কি বলবা ক্রোমোজোম। কেন ক্রোমোজোম? কারণ এই ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা ও খাটো হইছে। ঠিক আছে, কোষের বিভাজনের সময় ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা ও খাটো হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়েছে, এই জন্য একে আমরা বলবো ক্রোমোজোম। দেখো এখানে যখন ক্রোমাটিন তন্তু ছিল কয়টা ছিল আমরা জানি না, কিন্তু এরা কোষ বিভাজনের সময় কি হয়েছে, এই ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা খাটো হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়েছে। ঠিক আছে, এই মাঝের এই অংশটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার বলবো, সেন্ট্রোমিয়ার। এটি ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল, সেন্ট্রোমিয়ার। আর এই যে লাঠির মতো দেখতেছো না, এগুলোকে বলবো আমরা ক্রোমাটিড। ক্রোমাটিড কয়টা থাকবে? একটা, এই যে একটা, দুইটা। ঠিক আছে, ক্রোমাটিড, ক্রোমাটিড, ক্রোমাটিড কয়টা থাকে ভাই? ক্রোমাটিড থাকে দুইটা। ঠিক আছে ভাই, ওকে। আমরা এবার এদের রাসায়নিক গঠন দেখব। রাসায়নিক গঠনে মূলত এরা কি দিয়ে তৈরি জানো? রাসায়নিক গঠন খেয়াল করিও, রাসায়নিক গঠন এরা নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতু দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড থাকবে, বুঝিও, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকবে কি ধাতু। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ আরএনএ। ঠিক আছে, প্রোটিন কি হিস্টোন নন হিস্টোন, এবং ধাতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। প্রোটিন কেমন ভাই? হিস্টোন নন হিস্টোন, হিস্টোন নন হিস্টোন, নন হিস্টোন। ঠিক আছে, আর ধাতু কি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। ঠিক আছে ভাই, এই ছিল কি নিউক্লিয়ার রেটিকুলাম অর্থাৎ ক্রোমাটিন তন্তুর রাসায়নিক গঠন। এদের কাজ দেখো তো ভাই, ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে কি থাকে বলো তো? ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভেতরে থাকে জিন। জিন কি করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, জীবের বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, স্থানান্তর করে, তাই তো? তাহলে কাজে তুমি 1 নম্বর পয়েন্টে কি লিখবা? বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, 2 নম্বরে কি বলবা জানো? এরা মিউটেশন ও প্রকরণে মুখ্য ভূমিকা পালন করে। আর মিউটেশন কি? মিউটেশন হচ্ছে কি ভাই ডিএনএ এর পরিবর্তন, আর প্রকরণ হচ্ছে কি বৈশিষ্ট্যের পরিবর্তন। ঠিক আছে, এখন দুইটা কথা লিখে দেই। হ্যাঁ, মিউটেশন প্লাস প্রকরণে 2 নম্বর কাজ কি? ক্রোমোজোমটা 2 নম্বর কাজ কি? মিউটেশন প্লাস প্রকরণে সাহায্য করবে। মিউটেশন প্লাস প্রকরণে সাহায্য করবে, মিউটেশন প্লাস প্রকরণে সাহায্য করে। ঠিক আছে, মিউটেশন প্লাস প্রকরণে সাহায্য করে। এই মিউটেশনটা কি জানো? মিউটেশন হচ্ছে ডিএনএ এর পরিবর্তন, মিউটেশন ডিএনএ এর পরিবর্তন। ঠিক আছে, মিউটেশন কি ভাই? ডিএনএ এর পরিবর্তন। আর প্রকরণটা কি? এই প্রকরণ হচ্ছে কি বৈশিষ্ট্যের পরিবর্তন। ঠিক আছে, মিউটেশনও প্রকরণে সাহায্য করবে। এই ছিল কি? এই ছিল নিউক্লিয়ার রেটিকুলামের কাজ অর্থাৎ ক্রোমোজোমের কাজ বা ক্রোমাটিন তন্তুর কাজ। ঠিক আছে, আমরা তাহলে নিউক্লিয়াসের 4টা অংশ দেখেছি এবং 4টা অংশের বিস্তারিত ব্যাখ্যাও জেনে নিয়েছি। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।